নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বেশ অনেক দিন পর আমার গল্প নিয়ে হাজির হয়েছি। একদম রুটিন মাফিক তোমাদের গল্প শোনানো হয়নি, তার জন্য আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ কিছু কারণের জন্য গল্পগুলো আর আসেনি সেইভাবে। তো চলো আর বেশি কথা না বলে আজকের গল্পটা শুরু করা যাক। আমরা বেশ কদিন ধরেই যে গল্পটা পাঠ করে আসছিলাম, সেই গল্পের নাম কি আমার বন্ধুদের মনে আছে? মনে হয় ভুলে গেছে। যাই হোক, আমি একবার মনে করিয়ে দিচ্ছি। গল্পের নাম ছিল গোয়েন্দাগিন্নি, পর্ব 6। আর আজকের পর্বের নাম হলো সাপ মরল আর লাঠিও ভাঙল না। তাহলে কথা বলে সময় নষ্ট কেন করি বলো তো? চলো সকলে মিলে আমরা এই গল্পটা শুনি। অনন্যার অফিসের গাড়িটা বাড়ির সামনে দাঁড়াতেই অনন্যা গাড়ি থেকে বেরিয়ে ড্রাইভারকে বলল, রামু দাদা, কাল সকালে আমাকে নিতে আসার প্রয়োজন নেই, আমি কোর্টে ঠিক সময় পৌঁছে যাব। ড্রাইভার বলল, ঠিক আছে ম্যাডাম। অনন্যা ক্লান্ত শরীরে দরজা একবার বেল বাজাতে দরজা খুলে গেল। যেন অনন্যার আসার অপেক্ষাতে কেউ দরজার সামনেই দাঁড়িয়েছিল। অনন্যা দেখল দরজায় ওর শাশুড়ি মা অঞ্জলি দেবী বরণডালা সাজিয়ে নিয়ে এসে দাঁড়িয়ে আছে, আর পাশে ছোটদার পুষ্পার্ঘ্য একটা মালা নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে শ্বশুরমশাই এক মুখ চওড়া হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। অনন্যা লজ্জা পেয়ে বলল, এসবের কী দরকার ছিল মা? কর্নেলবাবু বলে ওঠেন, আমার ঘরের লক্ষ্মী দেবী দুর্গার রূপে অসুর নিধন করে এলো, আর তাকে বরণ করবে না, তাই কি করে হয় মা? তুই তো আমাদের দশভুজারে। অঞ্জলি দেবী অনন্যাকে বরণ করে নিতে পুষ্পার্ঘ্য অনন্যার গলায় মোটা রজনীগন্ধার মালাটা পরিয়ে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, আসুন গোয়েন্দাগিন্নি, আপনার সংসারে প্রবেশ করুন। প্রত্যেকবার কেস জিতে বাড়ি ফিরলে এই ট্রিকটাই পেয়ে থাকে অনন্যা বাড়ির সকলের কাছ থেকে। কথাই বলে না, তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে। ঠিক সেই রকমই অনন্যা যেমন এই সংসারের মন প্রাণ ঢেলে দিয়েছে, তেমনি এই সংসারের মানুষগুলো অনন্যাকে আপন করে কাছে টেনে নিয়েছে। পাশাপাশি হাসি মুখে দাঁড়িয়ে থাকা কর্নেলবাবু আর অঞ্জলি দেবীর মধ্যে এক ঝলক নিজের বাবা মায়ের মুখটা দেখতে পেল অনন্যা। ছুটে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল ও। ততক্ষণে অস্মিতার শাড়ির আঁচড়ে হাত মুছতে মুছতে হাজির সেখানে। অঞ্জলি দেবী বরণডালাটা তাড়াতাড়ি অস্মিতার হাতে ধরিয়ে দিয়ে অনন্যার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, এ কি মা, আজ এমন একটা খুশির দিনে চোখের জল ফেলতে নেই। অনন্যা, আজ বাবা মায়ের কথা ভীষণ মনে পড়ছে। আজ যদি ওনারা থাকতেন তাহলে ওনারাও হয়তো এতটাই খুশি হতেন। কর্নেল সাহেব অনন্যার মাথায় হাত বুলিয়ে বলে, ওনারা ওই ওপর থেকে সব দেখতে পাচ্ছেন এবং নিশ্চয়ই ওনারা খুব খুশি হয়েছেন তোমার এই সাফল্যে। তুমি যদি এভাবে মন খারাপ করো তাহলে কিন্তু ওনারাও কষ্ট পাবেন। অঞ্জলি দেবী, আর তাছাড়া আমরা কি তোমার বাবা মা নই? পুষ্পার্ঘ্য অনন্যাকে হাসানোর জন্য বলল, তা নয় তো কি, বড় বৌদি আসার পর থেকে বাবা মা তো আমাদের ভাই বোনদের ভুলেই গেছে। সত্যিই বড় বৌদি, তুমি আসার পরে আমাদের ভালোবাসার ভাগ কমে গেছে। অস্মিতা ধীর স্বরে বলল, এ বাবা দিদিভাই, প্রেসের লোকজন যদি তোমাকে এমন কাঁদতে দেখে তাহলে তোমার গোয়েন্দাগিরি গেল, তখন কেউ আর তোমায় ভয় পাবে না। অস্মিতার কথায় অনন্যা ফিক করে হেসে ফেলল। অঞ্জলি দেবী বললেন, নাও নাও, অনেক হলো। মেজ বৌমা, তোমায় যে রান্নাগুলো করতে বলেছিলাম সেগুলো হয়ে গেছে তো? অস্মিতা, মা, আমি দিদিভাইয়ের মতো আসামি ধরতে না পারলেও রান্নার দিক থেকে আমি কিন্তু হিট বৌমা। আপনি যা যা বলেছিলেন সেসব একদম রেডি। আর আপনার মেজ ছেলে টিভিতে খবরটা দেখে আমায় ফোন করে বলেছে যে দুপুরে বাড়িতে ফিরবে, খুব মজা হবে সবাই মিলে। অনন্যা ঘরে ঢুকতে ঢুকতে বলে, আমার অহন সোনা কোথায়? অস্মিতা, ও ঘুমিয়ে গেছে দিদিভাই, নইলে আমায় কিচ্ছু করতে দিত নাকি। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমার অহন সোনা আমার কাছেই থাকবে। পুষ্পার্ঘ্য বলল, ও বড় বৌদি, তুমি কিন্তু বলেছিলে যে কেস সলভ হলেই তুমি পুরো কেসটা আমাদেরকে বলবে। হ্যাঁ দিদিভাই, আমিও শুনতে চাই, ওই পাঞ্জি লোকটাকে তুমি কিভাবে ধরলে, বলল অস্মিতা। ঠিক আছে ঠিক আছে, সন্ধ্যের ঠিক 7টার সময় সবাই ড্রয়িং রুমে আসবে। আমি গরম গরম পকোড়া ভেজে সবাইকে খাওয়াবো আর পুরো ঘটনাটা তোমাদের বলবো। সন্ধ্যে ঠিক 7টার মধ্যে ড্রয়িং রুমে সবাই হাজির। অনন্যা কিচেনে গরম গরম চিকেন পকোড়া আর নাগেটস বানাতে ব্যস্ত, আর ওকে সাহায্য করছে অস্মিতা। একটা বড় ট্রেতে সবার জন্য স্ন্যাক্সগুলো সাজিয়ে নিয়ে অনন্যা অস্মিতাকে বলল, অস্মি, আমি ট্রেটা নিয়ে যাচ্ছি, তুমি একটু কয়েকটা গ্লাসে কোল্ড ড্রিঙ্ক ঢেলে নিয়ে এসো।
অস্মিতা অনন্যার কথা মতো সবার জন্য গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিয়ে এলো। তারপর অনন্যা আর অস্মিতা মিলে সবাইকে সার্ভ করে দিয়ে নিজেরাও একটু একটু করে নিয়ে বসলো। অর্ঘ্য বলল, ও বড় বৌদি, এবার তো সবটা বলো। অনন্যা বলতে শুরু করলো, প্রথম যেদিন কেসটা আমার হাতে আসে সেই দিনই আমি পুরো কেসটা স্টাডি করি আর জানতে পারি যে একদল অসাধু ব্যবসায়ী কালোবাজারির মাধ্যমে অনেক বেশি টাকার বিনিময়ে ইললিগালি আমাদের দেশ থেকে অন্য মুসলিম প্রধান দেশগুলোতে গরু পাচার করে চলেছে, যার ফলে আমাদের দেশের দুধ এবং দুগ্ধজাত পণ্যের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই দলের একজন সদস্য রবিন ওরফে শেখ আব্দুল রহমান আমাদের জালে ধরা পড়ে, কিন্তু কিছুতেই আমরা ওর সাথে যোগসূত্র খুঁজে পাচ্ছিলাম না, কারণ ওই পাঁজি লোকটা নিজের নাম ধাম সব বদলে রবিন ঘোষাল হয়ে ঘুরছিল আর গলায় পৈতে ঝুলিয়ে নিয়েছিল, যাতে ওকে ব্রাহ্মণ ভেবে কেউ সন্দেহ না করে। আর হয়েছিলও তাই। এর আগে একবার ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছিল ও। শুধুমাত্র ধর্মীয় দাঙ্গার আশঙ্কায় আমাদের টিম ওকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু আমার মনে কোথাও খটকা লাগছিল। ওর ছবিটা দেখে আমার মনে হয়েছিল যে ওকে আমি আগেও কোথাও দেখেছি। তখন আমি পুরনো ফাইলগুলো ঘাঁটতে শুরু করলাম, আর তারপর প্রায় 10 বছর আগের একটা ফাইল ঘেঁটে বের করলাম যে কেসটা ছিল ইল্লিগাল অস্ত্র পাচারের কেস, আর সেখানে গ্রেপ্তার হয়েছিল সেই অস্ত্র পাচার চক্রের মাথা শেখ আব্দুল রহমান, যে কিনা গ্রেপ্তারির 10 দিনের মাথায় আদালতে নিয়ে যাওয়ার সময় ফেরার হয়েছিল। অনেক খানা তল্লাশি চালিয়ে ওকে খুঁজে পাওয়া যায়নি। ফাইলের ছবিটা দেখে আমার খুব চেনা লাগে। আমি তখনই নতুন কেস ফাইলটা খুলে রবিনের ছবিটা মেলাতে শুরু করলাম, আর তাতে বুঝলাম যদি রবিনের ওই মোটা গোঁফটা না থাকতো তবে রবিন আর রহমান একই ব্যক্তি হতো। তখন আমি বুঝে গিয়েছিলাম যে এই রবিন ঘোষালই হলো আসলে রহমান। যে কোনোভাবে একবার যদি প্রুফ করতে পারি যে ও রবিন ঘোষাল নয়, রহমান, তাহলে একসাথে দুটো কেসের শাস্তির স্বরূপ যাবজ্জীবন জেলে ঘানি টানাতে পারবো ওকে দিয়ে। তাই আমি একটা প্ল্যান সাজাই আর আজ সকালে অফিসে গিয়ে সেটা এক্সিকিউট করি। সবটা শুনে পুষ্পার্ঘ বলল, কিন্তু বৌদি, তোমার নিশানা যদি মিস হতো তাহলে তো ওই লোকটা মরে যেত, আর তখন তো তুমি ফেঁসে যেতে। আর যদিও মরেনি, কিন্তু গুলি চালানোর অর্ডার তো তোমার ছিল না। তাহলে যে সিসিটিভিতে তোমার গুলি চালানোর ফুটেজ উঠে গেছে, এতে তুমি অসুবিধায় পড়বে না? অনন্যা বাঁকা হেসে বলল, পুষ্প, সিসিটিভির কন্ট্রোল রুমে আমার লোকেরাই ছিল। তারা ততটাই এডিট করে আদালতে পেশ করবে যতটুকু আমাদের কাজের। আর ক্যামেরাও ছিল ওই রুমে, আর ক্যামেরাতেও সেটুকুই রেকর্ড হয়েছে যেটুকু আমি চাই। ওই রুম এবং টিম সবটাই আমার তৈরি, তাই আমি এমনভাবেই তৈরি করেছি যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। অস্মিতা গালে হাত দিয়ে ধপাস করে বসে পড়ে বলল, বাবা দিদি ভাই, তোমার মাথায় কত বুদ্ধি গো! আমি তো চোখের সামনে অমন জেল ফেরার আসামিকে দেখলে অজ্ঞানী হয়ে যেতাম। অনন্যা অস্মিতার কাঁধে হাত রেখে বলে, জানো অস্মিতা, মানুষের কাছে অসম্ভব বলে কিছু হয় না। যতক্ষণ তুমি নিজে মন থেকে ভাববে যে আমি পারবো না, ততক্ষণ তুমি কিছুই পারবে না। কিন্তু যে মুহূর্তে তুমি মনে করবে এটা আমাকে পারতেই হবে, তখন থেকেই তোমার মধ্যে একটা অদ্ভুত শক্তি তুমি অনুভব করতে পারবে, যে শক্তি সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেয়। আজকের মতো এই পর্বটা এখানে শেষ হয়ে গেল। আমি সবার শেষে কিছু কথা বলতে চাই। এই গল্পটা পাঠ করার সময় আমি দেখলাম লেখক ধর্ম সম্প্রদায়ের কথা তুলে ধরেছে, তবে খারাপভাবে আপনারা নেবেন না, বিরূপ প্রতিক্রিয়া মনের মধ্যে সৃষ্টি করবেন না, কারণ আমিও কিছু লেখালেখি করি। আমি এখন গল্প পাঠ করছি, সাথে কিছু কবিতা গল্প লিখি, তাই আমি জানি, বা আমাদের মতো কিছু লেখালেখির মানুষজন জানেন যে একটা গল্পকে বা একটা কবিতাকে সকলের সামনে পরিবেশন করার আগে কিছু ইন্টারেস্টিং জিনিস অ্যাড করতে হয়। হয়তো সেটা কোনো কোনো সময় বাস্তবের সাথে মিলে যায়, আবার কোনো কোনো সময় হয়তো মেলে না, কিন্তু সবটাই হয় অনিচ্ছাকৃত। একটা প্লট লেখার জন্য কিছু ইন্টারেস্টিং জিনিস আমাদের ওখানে যোগ করতে হয়, যাতে শ্রোতা বন্ধুগণ সেটাকে অন্যভাবে নেয়, একটু ইন্টারেস্ট তাদের মনের মধ্যে জাগে, তারা মন দিয়ে গল্পটা বা কবিতাটা শোনে। তাদের ভালো লাগার জন্য আমাদের এই লেখা, আমার এই পাঠ করা। তাই সকলকে অনুরোধ করব, কেউ খারাপভাবে নেবেন না, বিরূপ প্রতিক্রিয়া মনের মধ্যে সৃষ্টি করে নিজেরা কষ্ট পাবেন না। বাস্তবের সাথে যদি বাই চান্স কোনোভাবে মিল হয়ে যায়, সেটা কিন্তু পুরোপুরি অনিচ্ছাকৃত। লেখক এখানে লেখার মধ্যেই প্রকাশ করে দিয়েছেন যে তিনি কাউকে আঘাত দিয়ে কথা বলার জন্য কিন্তু এই সমস্ত লেখা লেখেননি, শুধুমাত্র শ্রোতা বন্ধুদের জন্য
গল্পের প্লট লেখার জন্য এগুলো অ্যাড করা হয়েছে। সবটাই মন গড়া কাহিনী, তাই সকলকে অনুরোধ করব আবারও কেউ খারাপ ভাববেন না। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্টে। ভালো দেখো, বাই।